কি পেয়েছেন? বলতে পারবেন কি পেয়েছেন? কি লাভ হলো? কি লাভ হলো ডেইলি স্টারকে এর আগেও ডেইলি স্টারের সামনে মোরগ পোলাও, তারপরে কোরমা পোলাও, কি জানি বিরিয়ানি-টিরিয়ানি পাকিয়ে কি লাভ হলো? আপনারা অতিরিক্ত করতেছেন, অতিরিক্ত করতেছেন। আমি ২ টা গালি দিলে এখন আপনারা আমার ভক্ত হয়ে যাবেন। আমি গালিবাজদের ভক্ত হতে চাই না। ব্যক্তিগতভাবে আমি খুবই ক্ষুব্ধ, খুবই অসহায়। আমরা হাদিকে হারিয়েছি। আমরা ওসমান হাদিকে হারিয়েছি। বিশ্বাস করুন, ওসমান হাদিকে হারিয়েছি। এই ছেলেটি আর যাই হোক, চেয়েছিল এই দেশটিকে মানে প্রত্যেকটা দল যাতে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসে, reconciliation এর মাধ্যমে একটা ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হয়। বাংলাদেশ যাতে এই পার্শ্ববর্তী দেশের কোনো ধরনের মাতব্বরি আমাদের দেশে না খাটে, সেজন্য সে সবাইকে মিলে ঐক্যবদ্ধ একটা শক্তিতে রূপান্তর করতে চেয়েছে। কিন্তু আপনারা কি করতেছেন? হ্যাঁ? ভাঙলেন, চুরলেন। আপনারা জানেন 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এগুলো কোনো ম্যাটার না। আপনারা ভাঙলেন এবং আগুন লাগালেন। এই তথ্যটা অনেক বড়। এই তথ্যটা অনেক বড়। এটি চতুর্দিকে ছড়াবে যে এই বাংলাদেশে যারা পরিবর্তনের পক্ষে ২৪ যারা ঘটিয়েছে, এরা অনেক বেশি উগ্র, অনেক বেশি অসচেতন, অনেক বেশি মানে কি বলবো? এরা গণমাধ্যম বিমুখ গোষ্ঠী। দেখেন আমরা যারা গ্রামাঞ্চলে বসবাস করি, আমাদের কাছে মনে হয় সবকিছু ইজি। আমরা মনে হয় আমাদের মতো আমরা চাইলেই বুঝি আমাদের মতো একটা দেশকে পরিচালনা করতে পারবো। নট সো ইজি, নট দ্যাট মাচ ইজি। ইট ইজ নট দ্যাট মাচ ইজি। প্লিজ কাম অন, বোঝার চেষ্টা করুন। এখানে আন্তর্জাতিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া একটা দেশ পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। ওই যে কিছু উপদেষ্টা আছে না, আগে বলতো এটা করে ফেলবো, ওটা করে বলবো, আহা আমি যদি এরকম ক্ষমতা পেতাম এক রাতেই আমি বহুত কিছু উল্টায় ফেলতে পারতাম। কি উল্টাতে পারতেছে? এটা উল্টাতে পারতেছে। এরা বোঝে কত ধানে কত চাল। এই বর্তমান সরকারের যতগুলি উপদেষ্টা আছে না, এগুলি একটাও আমার এটাও না। আমি বারবার বলেছি, এদেরকে তাড়াতাড়ি করে তাড়িয়ে নতুন কিছু একটা করার চেষ্টা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্লিজ, আপনি ছাড়া এই বাংলাদেশকে কোনোভাবে আমি বিশ্বাস করি না। আপনার উপরে আমার অনেক ভরসা আছে এখনো পর্যন্ত। প্লিজ ডু সামথিং। কিন্তু আপনি যেসব এই পাগল ছাগল নিয়ে আপনি ক্যাবিনেট করেছেন, এই পাগল ছাগল দিয়ে হবে না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টান, আপনি আইজিপি পাল্টান, আপনি আইজিপির উপরে যে খোদা বক্স, আল্লাহ বক্স টক্স কী আছে, বাক্সগুলো সব সরান। এ বাক্স দিয়ে আপনি চলতে পারবেন না। প্লিজ শক্তভাবে দেশকে পরিচালনা করুন। যে মবের কথা বলা হচ্ছে, মব হওয়ার কথা নয়। আমাদেরকে যারা মব মব করতে গেছে, এরা সবাই নাদান, এরা সবাই পাগল, এরা সবাই মানে কি বলবো, এরা সবাই বাংলাদেশের ভক্ত। এরা চাচ্ছে বাংলাদেশটাকে যেন ফ্যাসিস্টের আমল থেকে একটা ভালো রাষ্ট্রে পরিণত হয়। এদের কোনো দোষ নেই, এদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আপনারা যারা দায়িত্বে আছেন যে এদেরকে একটা সঠিক পথে নেয়ার জন্য যারা দায়িত্বে আছেন, তারা তো নিতে পারছেন না। এরা বারবার বিভ্রান্ত হবে, এটাই স্বাভাবিক। কারণ আপনারা তাদের যে মনোপুত দেশ তারা চাচ্ছে, যে রাস্তায় তারা যেতে যাচ্ছে, সেখানে আপনারা তাদেরকে নিতে পারছেন না। তাদেরকে নেওয়ার দায়িত্ব আপনাদের, কিন্তু আপনারা বারবার ব্যর্থ হচ্ছেন। বুইড়া কতগুলিকে নিয়ে আপনি ক্যাবিনেট করেছেন। আপনি বুড়ো মানুষ, কিন্তু আপনার যে মেধা আছে এখনও পর্যন্ত আপনাকে স্যালিউট করি আমরা। আপনার বয়স হিসেবে আমরা আপনাকে বিবেচনা করি না। আমরা মনে করি যে আপনি এখনও যা বোঝেন, আমাদের দেশের ৯০% মানুষ তাও বোঝে না। এই এই আশ্বাস, আস্থা, এই বিশ্বাস আপনার প্রতি আছে আমাদের। কিন্তু আপনি বারবার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি বারবার আমাদের আবেগ নিয়ে খেলা করছেন। এতগুলো ঘটনা ঘটলো, অথচ হাদির
মৃত্যুর পর হাদির অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা ঠিক আছে, আমরা ভেবেছিলাম হাদির এটা হয়তো ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, হাদি আবার ফিরে আসবে। হাদির এত বড় ঘটনা, হাদি ওসমান হাদি, যে ওসমান হাদি আপনাকে নিয়ে যা যা বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি চিন্তা করতে পারেন, আপনি একটু গিয়ে দেখুন, শুনুন ও আপনাকে নিয়ে কিভাবে গর্ব করেছে। এই ছেলেটিকে মেরে ফেলা হয়েছে, সে ভারতের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে মেরে ফেলা হয়েছে, কারণ সে চায় না কোনোভাবেই ফ্যাসিজমের আবার এই দেশে আসুক এবং ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশ বিস্তার করুক। সে কখনো চায়নি, আমাদের মতো করে চেয়েছে। তার মানে কি আমরা যারা চাইবো তারা এই দেশে নিরাপদ থাকতে পারবো না? এভাবে হাদির মতো আমাদের কি ভাগ্যবরণ করতে হবে? আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস এইসব বিষয়কে আপনাকে গুরুত্ব দিয়ে এইসব বিষয়কে ডিল করতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে কোন পথে আছে, আমরা কতটুকু নিরাপদ, আমাদের দেশ কতটুকু নিরাপদ, আমাদের সার্বভৌমত্ব কতটুকু নিরাপদ। ডক্টর মোহাম্মদ ইউনূস হাদির যে ঘটনা হয়েছে এই দায় নিয়ে এই পর্যন্ত একজন কোনোভাবে তাদের দায়িত্ব থেকে সরেছে? স্বরাষ্ট্র উপদেষ্টা, যার দায়িত্ব ছিল হাদিকে নিরাপত্তা দেওয়ার, সেই পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছে? সে কি বলেছে যে ঠিক আছে এই পরিবর্তিত বাংলাদেশে শেখ হাসিনাকে আমরা মানে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পর যে বাংলাদেশটাকে নিয়ে আমরা গর্ব করার কথা, সে বাংলাদেশে আপনার ক্যাবিনেটে যতজন আছে এত ব্যর্থতার পর কোনো ধরনের কোনো স্তরের কোনো কর্মকর্তা কি লজ্জা অনুভব করে বলেছে যে আমি লজ্জিত, আমি এই দায়িত্ব ছেড়ে দিয়ে আমি অন্য কাউকে দায়িত্ব দিতে বলছি? বলেছে? এই বাচ্চারা ডটের বাচ্চারা ক্ষমতা লোভী। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে চতুর্দিকে ঘিরে রাখা হয়েছে, আপনাকে বাস্তবতা নিয়ে দেখানো হচ্ছে না। আসলে কয়েকজন আছে বিদেশ থেকে এসে আপনার উপরে, আপনার ঘাড়ের উপরে গেড়ে বসেছে, এরা সবাই আপনাকে বিভ্রান্ত করছে। প্লিজ প্লিজ দেশের ক্ষমতা পরিচালনার ক্ষমতাকে রশি দিয়ে টেনে ধরুন। আপনার পক্ষে সারা বাংলাদেশের মানুষ এখনও আছে। আপনি ডাক দিন কালকে, কিচ্ছু লাগবে না, আপনি ডাক দিন কালকে কমপক্ষে 10 কোটি মানুষ আপনার ঢাকাতে এসে উপস্থিত হবে। আমরা চাই আপনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক। আমরা চাই ভারত মানে প্রভাব মুক্ত বাংলাদেশ হোক, সেটা আপনি পারবেন। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে কী ধরনের সরকার আসে আমরা জানি না। সেই রাজনৈতিক সরকার কতটুকু আমাদের প্রত্যাশাকে বাস্তবায়ন করতে পারবে আমরা জানি না। আমরা হাদিকে হারিয়েছি, আমরা এই জাতি অনেক অসহায়। এবং আমি বলবো প্রিয় বাংলাদেশি যারা হাদি ভক্ত, বাংলাদেশের পক্ষের মানুষ আছেন, প্লিজ ভুল করেন না, আপনারা কারো প্ররোচনায় পড়েন না। আপনারা এই দেশটাকে বাঁচানোর জন্য আপনারা হাদির যে হত্যাকারী রয়েছে তাদের বিচার যাতে হয় সেজন্য আপনারা ঐক্যবদ্ধভাবে আসুন, এই সরকারকে চাপ দেই যে তোমাদেরকে আমরা বসিয়েছি, তোমরা যে কারণে যে উদ্দেশ্যে বসেছো তোমাদের সেই উদ্দেশ্য আমরা দেখছি না, বাস্তবায়ন হচ্ছে না, তোমরা সরে যাও, তোমরা নতুন করে তোমাদেরকে আমরা বসাতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো আমরা রাখতে পারি, বাকিদেরকে বাদ দিয়ে একটা নতুন সরকার গঠনের জন্য চাপ দিন। সামনের নির্বাচনকে যে করে হোক একটা সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন আমরা আদায় করতে চাই, এটির ব্যাপারে সবাই সোচ্চার হন। কোনোভাবে নির্বাচন বানচাল করার কোনো সুযোগ নেই। বহুভাবে চেষ্টা করা হচ্ছে, বুঝতে হবে। প্রথম আলোর অফিস আর ডেইলি স্টার অফিস পুড়িয়ে কিচ্ছু লাভ হয়নি, বরং আন্তর্জাতিকভাবে আমাদের অনেক খারাপ একটা অবস্থা গেছে। দেখুন এই দেশে একটা জিনিস কি, আমিও যদি কালকে বলি আমার তো 100 জন 100 জন, যে আমি কথা বললে লক্ষ মানুষ আপনারা দেখেন, অন্তত গতকালকে দেখো আমরা 3 মিলিয়ন মানুষ, 30 লক্ষ মানুষ দেখেছে আমার ভিডিওগুলি। আমি এখানে কি 100 জন মানুষই আমার বক্তব্য পাবো না? 100 জন, এই 100 জনকে যদি বলি যে তোমরা এই রেল লাইনের মধ্যে আগুন দাও, দিবে না? আমি কি সেটা করব? কখনোই করব না। আর রেল লাইন তো আমার দেশের, আমার রাষ্ট্রের, আমার সম্পদ, আমার পকেটের টাকার সম্পদ, আমি কখনোই করব না। কারণ আমি এই আগুনের মাধ্যমে আমি অন্য নতুন করে কোনো একটা সংকটকে তৈরি করার জন্য আমি কখনোই প্রস্তুত নেই। আমি আমার দেশকে ভালোবাসি, আমার সম্পদকে ভালোবাসি। যারা অপরাধী তারা তো নাই দেশে, তাদেরকে কিভাবে বিচারের সম্মুখীন করা যায়, কিভাবে আমার দেশের সম্পদকে বাঁচিয়ে শত্রুকে মোকাবেলা করে কিভাবে মানে কৌশলের সাথে আমার শত্রুকে আমি
বিনাশ করতে পারি সেটা আমি দেখব। আমি কেন রে ভাই? কেন আমার সম্পদ, দেশের সম্পদ, জাতীয় সম্পদকে বিনাশ করে আমি একটা প্রতিবাদ করার চেষ্টা করব? কেন? এখন তো আমার সরকার আছে। Why? এমনকি শেখ হাসিনা আছে যে আমি রেড লাইন উপরে বলতে বলবো, মুখ কর্তব্য তমুক করব। Why? এগুলো যখন বলব তার মানে আমার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। প্লিজ যারা এগুলি করছেন একটু থামুন, একটু থামুন। নেগেটিভিটি অনেক ভালো লাগে। পজিটিভিটিও একটু কষ্ট হয় শুনতে। বাস্তবায়ন করতে কষ্ট হয়। এটাই নিয়ম। প্রকৃতির নিয়ম এটাই। প্লিজ একটু থামুন দয়া করে। আমি অন্ততপক্ষে এই পর্যন্ত আপনাদের জন্য সবসময় ভালো কাজ করেছি। আঙুল দিয়ে দেখিয়ে দিবেন যে সাইফুর সাগর কোনো খারাপ করেছে দেশের জন্য। দেখিয়ে দিলে এরপর থেকে বন্ধ করে দেব কথাবার্তা। প্লিজ। থ্যাংক ইউ। সালাম।